জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। কে বই কালেকশন করছিলা নাকি ওই অবস্থায় আছো? না স্যার, আমরা সবাই বই কিনছি। গুড, খুব ভালো। যাই হোক, আমরা আমাদের এই যে অনলাইন আলোচনা মানে তোমাদের সাথে সাক্ষাৎ মত বিনিময় আর কি, মূলত 40 মিনিটের একটা ক্লাস, একদিনে, সপ্তাহে একদিন, এবং সেটা অনলাইন। অনেক সময় আবার লাইন লাইন পাওয়া যায় না, কথা বোঝা যায় না। এই পরিস্থিতিতে তোমাদের সাথে শুধুমাত্র আমাদের যে মত বিনিময় আর কি। কথা রিপিট হচ্ছে তোমাদের, পাঁচটা যদি শিক্ষার্থী কথা রিপিট হচ্ছে কেন আমার? স্যার নেটের সমস্যা হয়তো বা, আর সবাই মিউট করলে ভালো হয় স্যার ব্যতীত। এই তোমরা সকলে তাহলে মিউট করে দাও। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই মিউট করে দাও। জি স্যার দিয়েছি। হ্যালো, তারপরেও তো হচ্ছে। ওদেরকে কি জসিম মিউট করো, জসিম। তোমার ওখান থেকে কথা আসছে, বুঝতে পারো না? স্যার আপনার মিউট করা এখন, আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ স্যার, এখন ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা আলোচনায় যাই আজকে নাকি? আজকে তোমাদের সাথে তথ্য শেয়ারিং আর কি। আলোচনা বলতে আলোচনা করতে লম্বা সময় লাগে, বেশি সময় লাগে, সেই সময় আমাদের কাছে নেই। যদি তোমরা বই কালেকশন করেছো, তোমাদের শুধুমাত্র দিক নির্দেশনা দেব, যাতে করে তোমরা পড়াশোনা করতে পারো আর কি। নিজেরা যেহেতু বাসায় অনেক সময় পাও, সেই ক্ষেত্রে বাসায় যাতে করে পড়াশোনা করতে পারো। বই যেহেতু কালেকশন করছো, আর যারা কালেকশন করেনি, যারা ক্লাসের এখনো সংস্পর্শে বা টাচে আসেনি যে আমরা ক্লাস শুরু করেছি, তোমরা নিজেদের মধ্যে যোগাযোগ করবে, আন্তঃযোগাযোগ করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে বা ক্লাসমেটদের সাথে, যাতে সবাই উপকৃত হয় আর কি। মোটামুটি সবাই যে আমরা একটা লেজে গোবরে একটা অবস্থার মধ্যে আছি, বিশেষ করে একটা জটিল পরিস্থিতির মধ্যে, বা আমরা এটা মেন্টাল যে ডিপ্রেশন আছি, তো সকলেই আমাদের ছাত্র শিক্ষক অভিভাবক সকলের মধ্যে আছে। সেখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এই চেষ্টা আসলে আমরা করব। পাশাপাশি পরিবেশ যদি আমাদেরকে সহযোগিতা করে, বা পরিস্থিতি আমাদেরকে যদি সহযোগিতা করে, বা প্রকৃতি যদি আমাদের পক্ষে থাকে, তাহলে সেটা কিন্তু সম্ভব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই চ্যাপ্টারে, বিশেষ করে প্রথম চ্যাপ্টারে, আমরা যে জিনিসটা একটু বেশি ফোকাস দিব, সেটা হলো যে এই নৃবিজ্ঞানের যে উদ্ভব ও ক্রমবিকাশ, এই এই বিষয়টা একটু ভালো করে পড়বো আর কি আমরা। কারণ আমাদের এই যেহেতু আমাদের পরীক্ষা দিতে হয়, বোর্ড বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ফেস করতে হয়, পাবলিক পরীক্ষা, সেখানে আমাদের প্রশ্ন হয় এখানে আমরা উদ্ভব এবং ক্রমবিকাশ, এই 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 যে তোমার সাব টপিকসটা, এটা একটু ভালো করে পড়বো। আর নৃবিজ্ঞান হলো মানুষের সামগ্রিক পাঠ। এই বিষয়ে এই সংক্রান্ত যদি প্রশ্ন হয়, হতে পারে, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আর কি। ঠিক আছে, আপাতত এই দুটো প্রশ্ন রিলেটেড তোমরা তোমাদের এই অধ্যায় থেকে তোমরা এটা বিস্তারিত পড়বে, মানে ভালো করে পড়বে আর কি। এমনি ওভারঅল জ্ঞান আহরণের জন্য, জ্ঞান অর্জনের জন্য, মেধা সংগ্রহ গ্যাদার করার জন্য তুমি পুরো চ্যাপ্টারটাই পড়ো। চ্যাপ্টারটা পড়লে তোমার লাভ হবে কি, আমি একটু আগে তোমাদের ব্রিফিং দিচ্ছি যে এই চ্যাপ্টারে কিছু জেনারেল টাইপ কোশ্চেন আছে, জেনারেল নলেজের কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমার পরবর্তী লাইফে কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লাইফ বলতে আমি মিন করতেছি যে তোমার, যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমাদের টার্গেট থাকে কি আমরা পড়াশোনা শেষ করে একটা জব করব, সেক্ষেত্রে আমাদের দেশে যে জব সেক্টরের যে পরিস্থিতি, সিচুয়েশন,
যে একটা কঠিন পরীক্ষা দিতে হয়। কঠিন পরীক্ষা দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা ফেস করতে হয় আমাদেরকে। তারপরে দেন হচ্ছে আমি তো ভাইবা দেওয়ার সুযোগ পাই, তারপর চাকরি আরো অনেক দূরে। সেক্ষেত্রে যেহেতু পরীক্ষা দিতে হয়, লিখিত পরীক্ষা, পাশাপাশি আমাকে ভাইবা ফেস করতে হয়, সেখানে কিছু প্রশ্ন করে, বিশেষ করে সাধারণ জ্ঞানের প্রশ্ন এই চ্যাপ্টারে কিন্তু সেগুলো আছে। কারণ যখন তুমি এই যে নৃবিজ্ঞান, প্রারম্ভিক নৃবিজ্ঞান বা সামাজিক নৃবিজ্ঞান এই পত্রটি যখন তুমি পড়েছ অনার্সে, তখন এই পত্র সংক্রান্ত তোমাকে প্রশ্ন করতে পারে। তারা এই পত্রে যে নৃবিজ্ঞানের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। এই কারণে আমি যে এই চ্যাপ্টার একটু ভালো করে পড়বো, যদি প্রথম চ্যাপ্টার এবং মৌলিক বিষয়গুলো এই চ্যাপ্টারে আছে, বিশেষ করে নৃবিজ্ঞানের যে সংজ্ঞা, নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়, তারপরে এখানে কিছু ঐতিহাসিকের নাম আছে, পর্যটকের নাম আছে যারা বিশ্ববিখ্যাত, তারপরে যারা ঐতিহাসিক তাদের নাম আছে। সুতরাং তুমি এই চ্যাপ্টার পড়লে তোমার কি হবে, যেমন এইখানে এই যে তোমার ইতিহাসের জনক, এটা সাধারণ জ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসিএস পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা তোমরা যদি ফেস করেছ বা করো নাই, যাই হোক, যারা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি তারা তো অ্যাডমিশন পরীক্ষা ফেস করছে। আমরা বলছি এই চ্যাপ্টারটা কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শুধুমাত্র আমরা একাডেমিক পরীক্ষা দিব বা একটা পাবলিক পরীক্ষায় এই পত্রে পাস করতে হবে সেই জন্য না, এর আরো কি আছে, আদার ফেস আছে, আদার ইম্পর্টেন্স আছে। প্রিয় শিক্ষার্থী, শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি জি বলুন স্যার। স্যার। হ্যাঁ স্যার, শুনতে পারছি। তাহলে আমরা হ্যালো হ্যালো রিপিট হয় কেন? হ্যালো স্যার যেগুলো স্যার কথা মানে আনমিউট করেনি স্যার, ওদেরকে আপনি রিমুভ করে দেন বা ওদের মিউট করে দেন, আপনি পারবেন স্যার ওখান থেকে। শিক্ষার্থী, আমাদের উপস্থিতি তো বেশি না, এখানে মাত্র 20 জন উপস্থিতি আছি, আমি সহ 21 জন। সেই ক্ষেত্রে এই আনমিউট করতে বলছি, তোমাদেরকে মিউট করতে বলছি। যারা মিউট করো নাই তারা মিউট করে নাও আগে, কারণ আমাদের ডিস্টার্ব হচ্ছে তো। শিক্ষার্থী তোমরা যারা মিউট করো নাই মিউট করে দাও। স্যার ওই যে ভিভো স্যার, নামে ওই যে একটা আছে ভিভো স্যার, নামে একটা আছে স্যার, ওইটাকে একটু রিমুভ করে ওইটাকে দেন একটু আপনি, রিমুভ করে দেন আপনি পার্টিসিপেন্ট থেকে। ভিভো হ্যালো হ্যালো এখনো সাকিব এখনো হচ্ছে। স্যার আবার ওই তাসনিম নামে একজন, ও আবার এরা এত বোকা। হ্যালো হ্যাঁ ওকে। প্রিয় শিক্ষার্থী, এখন ঠিক আছে, তোমরা ডিস্টারবেন্স তৈরি করো না। যারা ক্লাস না করতে চাও, ভালো লাগবে না, তারা থাকবে না। সুতরাং যেহেতু অনলাইনে ক্লাস, যেহেতু তোমার এখানে এমবি খরচ করছো, তোমার টাকাও খরচ হচ্ছে, শুধু ক্লাসে অ্যাড করছো, তোমার কিন্তু অর্থেরও তোমার হচ্ছে, অপচয় হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি ক্লাস করো তাহলে ভালোভাবেই থাকো। আমরা আমাদের তথ্য শেয়ার করবো, আমরা নিজেদের মধ্যে, আমি করব, তোমরাও করবে। সুতরাং সেই সুযোগটা আমাদের সকলের থাক। প্রিয় শিক্ষার্থী, আমরা বলছিলাম যে নৃবিজ্ঞানের, যদি আমরা নৃবিজ্ঞান সংক্রান্ত যে তোমাদের প্রথম ক্লাসে আমরা কিছু তথ্য শেয়ার করেছিলাম, সেখানে ডেফিনেশন দিয়েছিলাম আমরা, নৃবিজ্ঞানের যে সংক্ষিপ্ত ধারণা সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবং নৃবিজ্ঞানের কি আছে, যে পরিধি আছে, কি কি বিষয় নিয়ে নৃবিজ্ঞান মূলত আলোচনা করে, বা নৃবিজ্ঞানের আলোচনার যে ক্ষেত্র কতটুকু সেটা আমরা বলেছিলাম। আর নৃবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র অনেক আছে, সেটা প্রধানত দুটি আছে শাখা। সেটা হচ্ছে যে প্রাকৃতিক নৃবিজ্ঞানী বা দৈহিক নৃবিজ্ঞানী, যেটা আমরা প্রাকৃতিক নৃতত্ত্ব বা দৈহিক নৃতত্ত্ব বলছি। আবার যেটা আছে একটা সাংস্কৃতিক নৃবিজ্ঞান আছে। তাহলে এই দুটো মূলত হচ্ছে নৃবিজ্ঞানের প্রধান দুটি শাখা। এরপরে আরো অনেক শাখা প্রশাখা আছে, সেগুলো আমরা লাস্ট ক্লাসে, অর্থাৎ আমরা প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। প্রিয় শিক্ষার্থী,
সেখানে আমরা দেখিয়েছিলাম কি যে দৈহিক নৃতত্বের সংজ্ঞাও দিয়েছিলাম আমরা তোমাদের সাথে। তোমরা যদি টেক্সট আছে তোমাদের কাছে এখন, সুতরাং আমি শুধুমাত্র এই যে গুরুত্বপূর্ণ যেগুলো মনে হয় সেগুলো তোমার সাথে শেয়ার করবো, এরপর বাকিটা তোমরা পড়বে। সামাজিক নৃবিজ্ঞান, ওভারঅল সামাজিক নৃবিজ্ঞান বলতে মূলত হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞানের সাথে রিলেটেড যে বিজ্ঞান নৃবিজ্ঞান পড়ানো হয় সেটাই মূলত সামাজিক নৃবিজ্ঞান এর অংশ। যেমন আমরা পরিবার, রক্তের সম্পর্ক, রাজনৈতিক, অর্থনৈতিক সংগঠন, এগুলো হচ্ছে কি তোমার এই সামাজিক নৃবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। আর দৈহিক নৃতত্ব আমরা বলছিলাম সেখানে কি যে মানুষের উৎপত্তি, বিশেষ করে দৈহিক যে উৎপত্তি বা দৈহিক গড়ন, তারপরে আছে দেহের যে বৈশিষ্ট্য আছে, এবং প্রাণী হিসেবে মানুষের যে কি আছে আবির্ভাবের যে ইতিহাস আছে, এই সমস্ত কিছু হচ্ছে কি দৈহিক নৃতত্ব বা নৃবিজ্ঞান কিন্তু আলোচনা করে। এর মধ্যে আবার কি আছে দৈহিক নৃতত্বের আবার শাখা প্রশাখা আমরা বলেছিলাম, সেটা আমরা আজকে আর বলবো না। এরপরে আমরা বলছিলাম যে নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশ নিয়ে আমরা তোমাদের সাথে কথা বলবো আজকে, বা তথ্য শেয়ার করব। এখানে যদি আমি বলতে যাই যে যে এখন আসলে যে অনার্স বা মাস্টার্সে পঠিত বিষয় যে আছে, অনেকগুলো বিষয় আছে, সকল বিষয়ের কিন্তু একটা ইতিহাস আছে, উৎপত্তির ক্রমবিকাশ আছে, উদ্ভব আছে, যে কোথায় উদ্ভব হয়। আমরা আগে জেনেছি যে যখন নৃবিজ্ঞানের ধারণা আমরা আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা বলার চেষ্টা করেছিলাম যে মূলত ইউরোপেই কি হয়, নৃবিজ্ঞানের উৎপত্তি হয়, এই নৃবিজ্ঞান এই কনসেপ্টটার, এই শব্দটার, এবং সেখানে কিন্তু বিকাশ হয়। আজকে যদিও ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ সারা পৃথিবীব্যাপী নৃবিজ্ঞানের একটা কি আছে, অধ্যয়ন হয়, গবেষণা হয়, পঠন পাঠন হয় নৃবিজ্ঞান বিষয়ে, অর্থাৎ মানুষকে নিয়ে এখন কি হয়, অনেক গবেষণা হয়। যদিও এই বিষয়ে অর্থাৎ নৃতাত্ত্বিক বা নৃতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন অনেক ঐতিহাসিক, অনেক আগেই, যখন নৃবিজ্ঞানের জন্মই হয়নি, বা নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি শব্দটির উৎপত্তি বা জন্ম হয়নি, বা মানুষ এই শব্দটির সাথে পরিচিত ছিল না। কিন্তু মানুষ সংক্রান্ত আলোচনা কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বা ইতিহাস বেত্তা যারা ছিলেন, তারা সমাজবিজ্ঞানী ছিলেন, আজকে যারা নৃবিজ্ঞানী হিসেবে পরিচিত বা ঐতিহাসিক হিসেবে পরিচিত, দার্শনিক হিসেবে পরিচিত বিশ্ববিখ্যাত মানুষ, তারা কিন্তু বিচ্ছিন্ন ভাবে হলেও তারা কিন্তু এই মানুষকে নিয়ে নৃবিজ্ঞানের যে গবেষণার যে বিষয় পরিধি, যে অংশগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু তারা বিচ্ছিন্নভাবে আলোচনা করেছেন। যেমন সমাজবিজ্ঞান নিয়ে অনেক ইতিহাসবেত্তা আলোচনা করেছেন এই 1800 বা অষ্টাদশ শতকের আগেই। যদিও ঊনবিংশ শতাব্দীতে সমাজবিজ্ঞানের কি হয়, জন্ম হয়, কিন্তু এর আগে অনেক অনেক আগে ইবনে বতুতা, তারপরে তোমার এরিস্টটল, প্লেটো, তারপরে তোমার হচ্ছে ইবনে খালদুন, সুতরাং এরা কিন্তু অনেক আগে আলোচনা করেছেন, কিন্তু বিচ্ছিন্ন হবে, কিন্তু সোশিওলজি কনসেপ্টটা তারা ব্যবহার করতে পারেনি, বা এই কনসেপ্টে তারা জন্ম দিতে পারেনি। তেমনি ভাবে এই অ্যানথ্রোপোলজি শব্দটি যদিও অনেক পরে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অ্যানথ্রোপোলজি আমরা জানি এটা হচ্ছে একটা নবীনতম বা এটা সামাজিক বিজ্ঞান অনুষদের একটা কনিষ্ঠতম শাখা, সমাজ বিজ্ঞানের মতোই। অর্থাৎ এই এই বিজ্ঞানেরও ঊনবিংশ শতাব্দীতে এর যাত্রা বা মাঝামাঝিতে এর যাত্রা শুরু হয়, এবং ইউরোপে যাত্রা শুরু হয়, এবং বিশেষ করে ইউরোপ, ব্রিটেন, ইউরোপ বলতে আমরা যেটা বুঝি আমেরিকা, ব্রিটেন, তারপরে তোমার জার্মানি, ইতালি, এই সমস্ত দেশ, পাশাপাশি তোমার ফ্রান্স, তারপরে আমরা এই ইউরোপের দেশ বলতে যারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিলেন তাদেরকে আমরা বলি যে গ্রিকরা কি ছিলেন, জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিলেন। বিশেষ করে আহ, আজকের যে আধুনিক যুগ, আধুনিক যুগের আগেই কিন্তু, সুতরাং এখনো তারা এগিয়ে আছে। সুতরাং যে আমরা বলি যে জ্ঞান বিজ্ঞানের যখন যাত্রা শুরু হয়, বা যখন জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরণ হয়, সুতরাং এই পুনর্জাগরণের প্রারম্ভে বা আগে কিন্তু ইউরোপেরাই কিন্তু কি ছিল, মেধাবী ছিল, মেধার শীর্ষে ছিল। সুতরাং আজও আছে, কিন্তু তার আগে থেকে এগিয়ে ছিল। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে অনেক নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিক বা আলোচকের কিন্তু মানুষের কিন্তু ভূমিকা রয়েছে। আমরা আপাতত জানি নৃবিজ্ঞানের উৎপত্তি স্থান কোথায়, আমরা এক কথায় উত্তর করছি ইউরোপ। তাহলে ইউরোপ হচ্ছে নৃবিজ্ঞানের উৎপত্তি স্থল বা উৎপত্তি স্থান। আমরা জানি যে সামাজিক বিজ্ঞানের যে কনিষ্ঠতম শাখা, নবীনতম শাখা, এটা হচ্ছে আমরা জানি সমাজ বিজ্ঞান। যখন আমরা এই পত্রের অ্যান্সার করব তখন কিন্তু আমরা সমাজ বিজ্ঞান অ্যান্সার করব না। যখন আমরা এই বাংলাদেশের সমাজ বিজ্ঞান পরিচিতি ওই বিষয়ে যখন আমরা পরীক্ষা দিব, ওইখানে যদি প্রশ্ন হয় যে সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম শাখা বা কনিষ্ঠতম বিজ্ঞান কোনটি, তখন আমরা সমাজ বিজ্ঞান অ্যান্সার করি। কিন্তু যখন আমরা এই পত্রে অ্যান্সার করতে যাব, তখন আমরা যে সামাজিক বিজ্ঞান অনুষদের সামাজিক বিজ্ঞানের কনিষ্ঠতম শাখা বা নবীনতম শাখা কোনটি, তখন কিন্তু আমরা শিখি এই নৃবিজ্ঞানকে কিন্তু আমরা কিন্তু অ্যান্সার হিসেবে বেছে নিব। প্রিয় শিক্ষার্থী, তাহলে
আমরা দেখছি যে যেহেতু নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে বিভিন্ন মনীষীর যে ভূমিকা আছে সেই ভূমিকাকে এই ওভারঅল বিচ্ছিন্নভাবে বা আহ, এককভাবে আলোচনা করা এটি দুরূহ ব্যাপার। সেই কারণে এই নৃবিজ্ঞানীরা বা মনীষীগণ তারা কিন্তু তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই যুগ পরস্পরায় বা সময় পরস্পরায় বা কালের পরস্পরায় তারা কিন্তু আলোচনা করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তেমনি ভাবে একজন নির্বিজ্ঞানী, বিখ্যাত নির্বিজ্ঞানী, তিনি পেন্নিম্যান তার নাম, তিনি কিন্তু তার কি করেছেন 100 ইয়ার্স অফ অ্যানথ্রোপোলজি, অর্থাৎ অ্যানথ্রোপোলজির যে 100 বছর, অর্থাৎ 1835 থেকে 1935, এই যে যে পুরো পুরো কত 100 বছর, এই 100 বছরে এই যে তার নৃবিজ্ঞানে 100 বছরের যে কিভাবে কি উন্নতি হয়েছে, কিভাবে নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশ সাধিত হয়েছে, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু তার 100 ইয়ার্স অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন। তাই পেন্নিম্যান তিনি কি করেছেন, চারটি ধাপে তিনি কিন্তু কি করেছেন, এই নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশকে কিন্তু তিনি আলোচনা করার প্রয়াস দেখিয়েছেন, অর্থাৎ তিনি সক্ষমতা দেখিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, এখানে যেমন তোমার দিচ্ছে প্রস্তুতি পর্ব নৃবিজ্ঞান 1835 এর পূর্বকাল, অর্থাৎ 1835 সালেও নৃবিজ্ঞান নিয়ে যে আলোচনা ছিল বা নৃবিজ্ঞানের যে আজকের যে আলোচনার মূল বিষয় বা গবেষণার যে মূল বিষয়, সেগুলো নিয়ে যে মানুষ আলোচনা করেছে, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু তার এই 100 ইয়ার্স অফ অ্যানথ্রোপোলজি গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছেন। তারপরে তিনি বলছেন যে বিষয়কেন্দ্রিক আলোচনা পর্ব, অর্থাৎ বিষয়কেন্দ্রিক বলতে অর্থাৎ নৃবিজ্ঞান, এই যে নৃবিজ্ঞান একটা বিষয় বা প্রত্যেকটা সাবজেক্ট, এই সাবজেক্ট সংক্রান্ত আলোচনা কারা কারা করেছেন সেই সংক্রান্ত ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু তিনি এখানে নিয়ে এসেছেন। তারপর গঠনমূলক পর্ব তিনি নিয়ে তার সময়কাল ধরেছেন 1849 থেকে 59 থেকে 1900 সাল, এবং সমালোচনামূলক তাত্ত্বিক বিকাশ পর্ব, অর্থাৎ এবং সর্বশেষ পর্ব যেটা আজকে পর্যন্ত সম্পাদিত হচ্ছে বা আহ, আলোচিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তারা আমরা দেখছি প্রস্তুতি পর্ব যদি তুমি আলোচনা করো, সেখানে মানুষ সম্পর্কে মানুষের যে প্রকৃতিগত কৌতূহল, এখানে তিনি একটা হেডিং দাঁড় করিয়েছেন যে মানুষ সম্পর্কে মানুষের প্রকৃতিগত কৌতূহল, অর্থাৎ মানুষ সম্পর্কে মানুষের জানার যে ইচ্ছা, আগ্রহ, এটা আগেও ছিল, সুতরাং এখনো আছে। সুতরাং আজকে কিন্তু আমি জানতে চাই, কার সম্পর্কে জানতে চাই, যারা পূর্বপুরুষ, যারা যারা কি হয়েছে, গত হয়েছে, অর্থাৎ যারা 100 বছর, 200 বছর, 500 বছর আগেই মারা গিয়েছে, সেই সকল মানুষ সম্পর্কে কিন্তু আজকে আমরা জানতে চাই। আজকে আমরা এজ এ স্টুডেন্ট হিসেবে, এজ এ রিসার্চার হিসেবে, এজ এ টিচার হিসেবে কিন্তু আমাদের জানার আগ্রহ কিন্তু আছে। তার কারণে কিন্তু আমরা ইতিহাস পড়ি, আমরা ঐতিহাসিক ঘটনা পড়ি, ভ্রমণ বৃত্তান্ত, এগুলো কিন্তু আমরা পড়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে যে একটা কৌতূহল আছে, তাহলে এই কৌতূহলটার ব্যাখ্যা বিশ্লেষণে কি ধরনের কৌতূহল আছে, তাহলে এখানে তুমি যদি বলতে চাও, তাহলে তুমি কি বলতে পারো? প্রাকৃতিক যে নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীকে স্মৃতিতে মানুষ ধরে রাখে, মানুষ প্রাকৃতিক নিয়মাবলীর সাথে বা প্রকৃতির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে, এবং এই যে অ্যাডজাস্ট করতে গিয়ে তাকে কি কি ফেস করতে হয়েছে, কি কি প্রতিবন্ধকতা, কি কি প্রতিকূলতা তাকে ফেস করতে হয়েছে, কি কি বিষয়ের সম্মুখীন তাকে হতে হয়েছে, সুতরাং এই সকল বিষয় মানুষ ফেস করে, পাশাপাশি এগুলো তার স্মৃতিতে ধরে রাখে। যেমন তোমার এবং আমার, যদি আমরা চিন্তা করি, আমাদের এই যে আজকে তোমার বয়স হতে 20 বছর বা 22 বছর, আমার বয়স এখন 36 বছর, সেক্ষেত্রে আমারও কিন্তু স্মৃতিতে অনেক ঘটনা রয়েছে যেগুলো আমি প্রকৃতি থেকে শিখেছি। প্রকৃতির সাথে, প্রাকৃতিক পরিবেশের সাথে আমি মিশে নিজেকে অ্যাডজাস্ট করে সেগুলো কিন্তু আমি ফেস করেছি, এবং সেখান থেকে আমি কিছু স্মৃতি কিন্তু আজও রেখে দিয়েছি। তেমনি তোমারও কিছু স্মৃতি রয়েছে, সুতরাং প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম থাকে। তাহলে কি করে, এই যে মানুষের যে চিন্তা এবং প্রকাশ ক্ষমতা, এগুলো কিন্তু মানুষের আছে এবং থাকে বা থাকবে। তাহলে এখানে এখানে কি বলেছেন, এখানে এই যে তোমার নৃবিজ্ঞানী, আমরা বলছি পেন্নিম্যানের কথা, তিনি বলেছেন যে মানুষের চিন্তা নর্মালি একাধিক পর্যায় থাকে। তিনি বলেছেন চিন্তা 3টা পর্যায় থাকে মানুষের চিন্তার। যে কি কি পর্যায় থাকে, একটা থেকে সুপ্ত চিন্তা, একটা বিকাশমান চিন্তা থাকে, যেটা কি হয়, পরিবর্তিত হয়, আর একটা হচ্ছে উৎকৃষ্ট মানের বিকশিত চিন্তা থাকে। এখন মানুষের যখন চিন্তা, মানুষের যখন মেধা বুদ্ধিবৃত্তি যখন কাজে লাগায় মানুষ, তখন কি হয়, মানুষের মেধার বিকাশ হয়। এখন এই মেধার বিকাশটা কিন্তু সকলের সমানভাবে হয় না, যার কারণে আজকে আমি আমি আছি এইখানে, আবার যারা নাসার বিজ্ঞানী, যারা আমেরিকায় আছেন, সুতরাং নাসার বিজ্ঞানী এবং আমার মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য। সুতরাং তার যে চিন্তা, সেটা হচ্ছে উৎকৃষ্ট মানের বিকশিত চিন্তা, তার মধ্যে ডেভেলপ করতে সক্ষম হয়েছিল। আজকে আমার মধ্যে করতে সক্ষম হয়নি, আজ কিন্তু আমি বিকাশমান চিন্তা এই পর্যায়ে রয়েছি, আর তুমি কিন্তু এই পর্যায়ে রয়েছ। এখন যদি তুমি বলো যে বিশ্ববিদ্যালয় বলো, যে যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র,
তার যে উৎকৃষ্ট মানে বিকশিত চিন্তা তার মধ্যে রয়েছে, অর্থাৎ যারা স্কলারশিপ নিয়ে গেছে, আমি বলছি না সকলের কথা, যারা টাকা পয়সা দিয়ে গেছে, অর্থাৎ টাকা পয়সা হলেও তোমার যদি প্রচুর টাকা পয়সা থাকে আর তুমি যদি এই বিকাশমান চিন্তা এই মেধার এই পর্যায়ে থাকো, তাহলে তোমার কিন্তু অক্সফোর্ডে পড়ার সুযোগ হতে পারে। ঠিক আছে, কারণ ওইখানে তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমার হয়তো তোমার যদি বাবা ওইখানকার নাগরিক হয় সেক্ষেত্রে তোমার সুযোগটা হতে পারে। আর যারা স্কলারশিপ নিয়ে গেছে বাংলাদেশের মতো দেশগুলো থেকে, তারা কিন্তু অবশ্যই তাদের ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তারা উৎকৃষ্ট মানে বিকশিত চিন্তার অধিকারী। সুতরাং তারা কিন্তু স্কলারশিপ নিয়ে তাদের যে এই উৎকৃষ্ট মানে বিকশিত চিন্তার অধিকারী হয়েই কিন্তু তাদেরকে যেতে হয়েছে ওখানে। প্রিয় শিক্ষার্থী, আর যদি তুমি বললাম যে এই যে সুপ্ত চিন্তা, আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা অনেকেই ছাত্রদের কাছ থেকেই এরকম বক্তব্য আসে যে তারা সুপ্ত চিন্তার অধিকারী, অর্থাৎ তাদের মেধার খুব একটা বিকাশ হয়নি, তারা বিকাশ ঘটাতে পারেনি বলেই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা কলেজ পর্যায়ে পড়ছে, তারা কিন্তু অনেকেই এরকম বলেন। এবং আমি যদি বলি যে তোমরা বিকাশমান চিন্তার অধিকারী, আর সেখানে যদি তুমি বলো বাংলাদেশের যদি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলো, যদি বুয়েট বলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি যদি তুমি সেকেন্ড ইয়ারে পড়ো, তারা এখানে সেকেন্ড ইয়ার পড়ে। তার চিন্তা, তার যে বিকশিত চিন্তা এবং তোমার যে বিকশিত চিন্তা যদি আমি বলি, তাহলে তুমি আছো কি বিকাশমান চিন্তা, আমার বিকাশমান চিন্তা, এবং সে আছে উৎকৃষ্ট মানের বিকাশমান চিন্তা জগতে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এভাবে বলতে চাই না, কারণ তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় যারা আছো, সুতরাং তাদের মধ্যে অনেকেই উৎকৃষ্ট মানের বিকশিত চিন্তার এই পর্যায়ে রয়েছে। সুতরাং তারা হয়তো কোনো কারণে ভালো বিশ্ববিদ্যালয় বা দেশ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেটা আমরা বলি সেখানে চান্স পাইনি, বা অনেকেই পরীক্ষা দিতেও যায় না, এরকম আছে। কারণ আমি যখন জয়পুরহাটে ছিলাম তখন আমরা সেখানে দেখেছি যে আমার উচ্চ মাধ্যমিকের জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, অথচ তাকে তার বাবা মা তাকে তার জয়পুরহাট জেলা ছাড়তে দিবে না, অর্থাৎ জয়পুরহাট ডিগ্রি কলেজে তাকে পড়াবে। অর্থাৎ সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনায়াসই চান্স পেত বা আদার্স বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেত, কারণ সে মেধায় দুইটা গোল্ডেন জিপিএ 5 আছে। সুতরাং সেক্ষেত্রে সে তো 200 নম্বরের ভর্তি পরীক্ষা হয় ইউনিভার্সিটিগুলোতে আমরা জানি। সুতরাং সেখানে সে 100-র ভিতরে 100 পেয়েছে। ভর্তি পরীক্ষায় সে এত বেশি খারাপ করবে না, মোটামুটি ভালো করলে তো তার একটা সাবজেক্ট পাবে। সেক্ষেত্রে তার সক্ষমতা তার ছিল, তার উৎকৃষ্ট মানে বিকশিত চিন্তা তার মধ্যে ছিল, কিন্তু সেটা আসলে বিকাশ কিন্তু ঘটাতে তাকে দেয়নি পরিবেশ এবং পারিপার্শ্বিকতা, অর্থাৎ তার পরিবার। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আমরা কিন্তু বলছিলাম যে প্রস্তুতি পর্ব, যে নৃবিজ্ঞানের যে উদ্ভব এবং বিকাশের প্রস্তুতি পর্বের মধ্যে কিন্তু আমরা ছিলাম। এখানে যদি তুমি বলো, তাহলে এই যে মানুষ সম্পর্কে মানুষের যে জানার আগ্রহ কৌতূহল, এটা আছে এবং থাকবে, এটা নিয়ে আমরা আলোচনা আর করবো না, শেয়ার করবো না। দার্শনিক এবং সমাজ চিন্তাবিদদের অবদান এই ক্ষেত্রে, এই যে মানুষকে নিয়ে মানুষের জানার যে আগ্রহ, এর পিছনে দার্শনিক এবং সমাজ চিন্তাবিদদের কারা কি অবদান রেখেছেন সে সংক্রান্ত আলোচনা তোমার এখানে আছে। এখানে আমরা বেশি আলোচনা করবো না। এখানে যে সমাজ চিন্তাবিদ দার্শনিক কারা ছিল, যেমন তুমি যদি বলো যে ভোগের, যিনি ছিলেন একজন নৃবিজ্ঞানী, আমেরিকান বিখ্যাত প্রখ্যাত নৃবিজ্ঞানী, এবং প্রাচীন গ্রিক এবং রোমান পণ্ডিত আছে, অনেকেই আছে, এবং ভূগোলবিদ আছে, এবং এরা হচ্ছে কি নৃবিজ্ঞানীর পথ প্রদর্শক হিসেবে এদেরকে নৃবিজ্ঞানীরা কিন্তু নিয়েছেন, বেছে নিয়েছেন আজকের যারা নৃবিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত। তোমরা জানি কে জানি বলেছিল লাস্ট ক্লাসে, তোমাদের টেক্সটে সবই আছে, আমি তোমাদের বই থেকেই পড়াচ্ছি। সুতরাং প্রশ্ন ম্যাক্সিমাম তোমার বইয়েই পাবা, যে কোনো পরীক্ষার প্রশ্ন তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমাদের টিচাররা প্রশ্ন বানান, সেক্ষেত্রে বইগুলো অনুসরণ করে বানান। সুতরাং তোমাদের এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয় এবং তোমরা এখান থেকে সবগুলো প্রশ্নের উত্তরই তোমরা পারো, অর্থাৎ অ্যান্সার করতে পারো। সুতরাং যদি ভালো করে পড়ো সেক্ষেত্রে ভালোভাবে অ্যান্সার করতে পারবে, আর ভাষা পড়বে অনেক কিছু মনে থাকবে না, তুমি অনেক কিছু লিখতে পারবে না। এই শুধু তাহলে ভালো এবং মন্দ এখানে দু ধরনের কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখতে পাই পরীক্ষার খাতায় আর কি। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বলি যে হেরোডোটাসের কথা বলি, যে ইতিহাসের জনক, যার জন্ম হচ্ছে গ্রিক, তিনি দার্শনিক বা ইতিহাসবেত্তা, পৃথিবীব্যাপী পরিচিত। এটা সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু আসে, অনেক সময় আসে। প্রিয় শিক্ষার্থী, মনীষীর পারস্য এবং গ্রিসের যুদ্ধ বিবরণে এই যে হেরোডোটাস কি করেছেন, তিনি যে পারস্য, আজকে যে পারস্য নামে পরিচিত ইরান, যেটাকে আমরা বুঝি, তাই না, ইরান এই রাষ্ট্র পারস্য নামে পরিচিত, তাহলে এবং গ্রিসের যুদ্ধ হয়েছিল, তাহলে এই যুদ্ধের যে ইতিহাস তিনি কিন্তু হেরোডোটাস কিন্তু লিখেছেন, এবং সেখানে কিন্তু যুদ্ধের ইতিহাস লিখেছেন। তার মানে এই দুটো দেশের মানুষের যে যুদ্ধের ইতিহাস লিখতে গিয়ে মানুষের অনেক কিছুতে সে কিন্তু লিখেছেন, এখানে বিবরণ দিয়েছেন। তার মানে তার এই যে মানুষের বিবরণ থেকে, যুদ্ধের ইতিহাসের বিবরণ থেকে মানুষের জীবনযাত্রা, মানুষের
যে চলাফেরা, কালচার, মানুষের রাজনীতি, অর্থনীতি, এই সমস্ত কিছু কিন্তু তিনি তুলে ধরেছেন। এই কারণে যেহেতু এই নৃবিজ্ঞান মানুষের এই কি করে মানুষের দেহ, মানুষের দৈহিক গুণাবলী, মানুষের সংস্কৃতি, মানুষের অর্থনীতি, রাজনীতি নিয়ে আলোচনা করে, এগুলো নৃবিজ্ঞানের আলোচনার বিষয়। সেক্ষেত্রে তাহলে এই হেরোডোটাস কিন্তু তার এই 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 যে পারস্য এবং গ্রিসের যুদ্ধের বিবরণ, তার যে এক গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারি এই দুটি দেশের মানুষ সম্পর্কে, মানুষের সম্পর্কে বিস্তারিত জানা যায়। সুতরাং সেক্ষেত্রে এই যে আজকে নৃবিজ্ঞানীরা হেরোডোটাসকে কিন্তু এই নৃবিজ্ঞানের অন্যতম মহান প্রতিকৃতি হিসেবে তারা কিন্তু দেখতে চান, অর্থাৎ তাকে দেখাতে চেয়েছেন, গণ্য করছেন। সুতরাং আবার যদি তুমি প্লেটো এরিস্টটলের কথা বললাম, তাহলে এরিস্টটল তার যে পলিটিক্স গ্রন্থ আছে, তোমরা পড়েছো কিনা জানি না, সুতরাং পলিটিক্স গ্রন্থ যদি তুমি পড়ো, সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রের যে যারা নাগরিক আছে, প্রজা আছে এবং রাষ্ট্রপ্রধান আছে, তাদের সম্পর্কে কিন্তু বিস্তারিত তিনি লিখেছেন। অর্থাৎ সেখানে কিন্তু মানুষ বাদ পড়েনি, অর্থাৎ কোন ধরনের মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসবে, কাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত, কারা সেনাবাহিনীতে চাকরি করবে, সেনাবাহিনীতে থাকলে তাদের কি করতে হবে, তাদের বিবাহ করা যাবে না, যারা রাষ্ট্র পরিচালনা থাকবে তাদের বিবাহ করা যাবে না, এরিস্টটল কিন্তু বলেছেন। সুতরাং কোন কোন মানুষ কোন কোন পর্যায়ে যাবে, সমাজে কি কি দায়িত্ব পালন করবে এবং করতে গেলে তাকে কি কি করতে হবে, আর কি কি করতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু এরিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু কি করেছেন, উত্থাপন করেছেন। সুতরাং সেখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে নৃবিজ্ঞানের যে মূল আলোচ্য বিষয় মানুষের উৎপত্তি, অর্থাৎ মানুষের সংস্কৃতি, মানুষের যে দৈহিক বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু এই ইতিহাস, ঐতিহাসিক বা দার্শনিকের আলোচনায় কিন্তু, সমাজ এবং রাষ্ট্রের আলোচনায় কিন্তু সেখানে স্থান পেয়েছে। তিনি বলেছেন কি যে মানুষ নিজেই যখন নিজের কাহিনী বলে, তখন মানুষ নিজেই হচ্ছেন এক একটা নৃবিজ্ঞানী, এক একজন নৃবিজ্ঞানী। অর্থাৎ এরিস্টটল বলেছেন যে মানুষ কি করে নরমালি নিজের কাহিনী বা নিজের সম্পর্কে বলতে সে পছন্দ করে। সুতরাং তাহলে যেহেতু প্রত্যেক মানুষই এই কাজটি করতে পছন্দ করে, তাহলে প্রত্যেক মানুষই এক একজন নৃবিজ্ঞানী, এটা এরিস্টটল বলেছেন। প্রিয় শিক্ষার্থী, তখন আহ, এই এরিস্টটলের যে এই যে অর্থ নৃবিজ্ঞান এই শব্দটি, তিনি এই প্রথম এই অর্থে কিন্তু তাকে নৃবিজ্ঞানের জনক বলা যায়, কিন্তু আসলে এই অর্থে নৃবিজ্ঞানের জনক বলতে গেলে, জনক হতে গেলে আরো অনেক ক্রাইটেরিয়া লাগে। সুতরাং নৃবিজ্ঞানের যদি একটা সংগঠন আছে, একটা কমিটি আছে, সুতরাং প্রতিষ্ঠান, ইনস্টিটিউট আছে, সুতরাং ওই ইনস্টিটিউটের মাধ্যমে কিন্তু এই নৃবিজ্ঞানী কে হবেন, আধুনিক নৃবিজ্ঞানী কে হবেন, নৃবিজ্ঞানের ওভারঅল নৃবিজ্ঞানের জনক কে হবেন, সুতরাং এগুলো কিন্তু নির্ধারিত হয়ে থাকে। সুতরাং এখানে ব্যক্তি হিসেবে আমি নিজেকে ইন্ট্রোডিউস করতে পারি না এই যে অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বলছিলাম যে এইখানে তিনি আরো বলেন, এরিস্টটল এখানে তার এই যে পলিটিক্স গ্রন্থে তিনি, বা তার যে সমাজ এবং রাষ্ট্রের যে মৌলিক সমস্যা সংক্রান্ত যে গ্রন্থগুলোতে তিনি আরো বলেছেন যে উত্তরে যেহেতু এই অবস্থিত ইউরোপ বা শীত প্রধান দেশগুলো উত্তরে অবস্থিত পৃথিবীর উত্তরাংশে, সুতরাং এখানে মানুষের কি আছে, কর্মশক্তি আছে প্রচুর, কিন্তু এই সমস্ত বা এই অঞ্চল বা উত্তর বা ইউরোপের মানুষের মধ্যে কি আছে, মেধা, বুদ্ধিমত্তা, এগুলো কি আছে, দক্ষতা, এগুলো কি আছে, অভাব আছে, এগুলো খুব একটা নেই, কিন্তু তাদের মধ্যে প্রচুর কর্মস্পৃহা আছে, অর্থাৎ কাজ করার আগ্রহ, কর্মশক্তি তাদের মধ্যে প্রচুর আছে। সুতরাং মেধা তাদের মধ্যে একটু ঘাটতি আছে। তাদের মধ্যে কি আছে, মেধা, বুদ্ধিমত্তা, দক্ষতার ঘাটতি আছে। আবার তারা স্বাধীন হলেও রাজনৈতিক সংগঠন, সাম্রাজ্য বিস্তারে তাদের কোনো যোগ্যতা নেই। অর্থাৎ এই সমস্ত ইউরোপের দেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, আরো বিভিন্ন সাংস্কৃতিক বলো, আবার যদি বলো আজকে তথ্য প্রযুক্তি বলো, এই সকল বিষয়ে তারা স্বাধীন এবং সক্ষম, এবং তারা দক্ষ হলেও তারা কিন্তু তারা তাদের যে সাম্রাজ্য বিস্তারে খুব একটা ভালো করতে পারেনি। বিশেষ করে তুমি যদি এই যে ওই যে তোমার স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা তুমি বলো, সুইডেন, নরওয়ে, ডেনমার্কের কথা যদি তুমি বলো, ফিনল্যান্ড, তাহলে ওই সকল দেশগুলো কিন্তু তাদের কিন্তু সবই আছে, তারা স্বাধীন, কিন্তু তারা কিন্তু তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটাতে সক্ষম হয়নি। আর অনেক দেশ আছে ইউরোপের, সুতরাং ইউরোপ যদি বলো ব্রিটেন ছাড়া আর অন্যরা খুব একটা তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়নি। আজকের যারা ইউরোপ, ব্রিটেন, এই ব্রিটিশরা একসময় অনেক দেশ শাসন করেছে পৃথিবীর। সুতরাং তাদের যে আজকে রাষ্ট্রের যে আয়তন তুমি দেখো পৃথিবীর মানচিত্রে, তারা কিন্তু অনেক ছোট্ট একটি রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, ইতালি যদি তুমি বলো, তারপরে এরাও কি করেছে, শাসন করেছে পৃথিবীকে। গ্রিক যদি তুমি বলো, জার্মান যদি বলো, এরা কিন্তু কি করেছে, অস্ট্রিয়া, এরাও শাসন করেছে। সুতরাং ফ্রান্স, তাদের যে আজকের যে রাষ্ট্রের যে ভৌগোলিক অবস্থান, সেটা কিন্তু আসলে খুব বেশি বড় নয়, খুব ছোট। সুতরাং তাদের সাম্রাজ্যের বিস্তৃতি কিন্তু ঘটাতে তারা সক্ষম হয়নি। অর্থাৎ তারা যদি শাসন করেছে এক সময়, তাদের যে বুদ্ধিমত্তা এবং দক্ষতার অভাবের কারণে তাদের তাদের কাছ থেকে কিন্তু রাষ্ট্রগুলো, অন্যান্য রাষ্ট্রগুলো বা ভূখণ্ডগুলো স্বাধীন হয়েছে, বা ঔপনিবেশিক রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আর যদি তুমি এটা উত্তরের দেশের কথা বলা হলো, এবং দক্ষিণের যদি গ্রীষ্ম প্রধান দেশ, অর্থাৎ এশিয়াবাসীর কথা তুমি বলো, এরা এদের বুদ্ধি আছে, মেধা আছে, এদের দক্ষতা আছে,
কিন্তু এদের মধ্যে একটা অভাব আছে, যে কর্মশক্তি, কর্মস্পৃহা এদের মধ্যে খুবই অভাব। যদি বাংলাদেশের কথা বলো, তাহলে আমরা আমাদের যদি কথা যদি আমরা বলি, তাহলে আমরা অত্যন্ত আমরা কি অলস প্রকৃতির মানুষ। বাংলাদেশের মানুষ এমন, তোমার গ্রামে কি আছে জানি না, আমার গ্রামের কথা যদি আমি বলি, আমার গ্রামে কোনো মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে, ঘরে যদি খাবার থাকে, তাহলে সে বসে বসে খাবে এবং পকেটে টাকা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু আর কাজে যোগদান করবে না। এই হচ্ছে আমার গ্রাম, আমার বাংলাদেশের মানুষের কথা আমি বলছি, আমার কথা আমি বলছি প্রিয় শিক্ষার্থী। এখন তোমার গ্রামে তোমার কাছে যারা থাকে তাদের কি অবস্থা জানি না, কিন্তু আমি আমার কথা আমি বলছি যে আমাদের অবস্থা হচ্ছে এই। তার মানে কাজ করার যে স্পৃহা, আগ্রহ, উদ্দীপনা এগুলো আমাদের মধ্যে খুবই কম। সুতরাং আমরা বসে বসে খেতেই পছন্দ করি প্রিয় শিক্ষার্থী। তাহলে এই কারণে কি হয়েছে, আমরা বেশি দিন পরাধীন থেকে ছিলাম, ব্রিটিশদের শাসনে ছিলাম, দাসত্ব পালন করতে হয়েছিল আমাদেরকে লম্বা সময়। তাহলে এই কারণে করতে হয়েছে, কারণ আমরা কাজ করতে চাই না। তাহলে এই যে মানুষের যে এই যে তোমার ভৌগোলিক অবস্থানগত কারণে মানুষের যে নানা ধরনের গুণাবলী আছে, একটা অঞ্চলের মানুষের গুণাবলী আরেকটা একরকম, আরেকটা অঞ্চলের মানুষের গুণাবলী আরেক রকম, এই সমস্ত বিষয় কিন্তু এই যে ইতিহাস বেত্তা বা দার্শনিক অ্যারিস্টটল কিন্তু তার সমাজ এবং রাষ্ট্র সংক্রান্ত গ্রন্থগুলোতে কিন্তু তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন। তাহলে এখান থেকে কি আমরা নির্বিজ্ঞানী, তাহলে অ্যারিস্টটল একজন নির্বিজ্ঞানী। তারপর নির্বিজ্ঞানের যে কনসেপ্ট গুলো তার কিন্তু আলোচনায় ছিল, তার যে দর্শনের মধ্যে কিন্তু আমরা সে দেখতে পাই প্রিয় শিক্ষার্থী। তাহলে এই যে নৃতাত্ত্বিক যে ভূগোলের দৃষ্টিভঙ্গি তোমরা এখানে অ্যারিস্টটলের চিন্তা থেকে আমরা আমরা যেটা পাইলাম, সুতরাং এই যে দার্শনিক নৃবিজ্ঞানী পেন্নিম্যান তিনিও কিন্তু পেয়েছেন অ্যারিস্টটলের আলোচনা থেকে। তাই তিনি কি করেছেন যে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে নয়, অর্থাৎ আজকের পৃথিবীতে নৃবিজ্ঞান একটি যে নবীনতম শাখা হিসেবে যে প্রতিষ্ঠিত পেয়েছে বা বিকশিত হয়েছে, সুতরাং এর পিছনে অ্যারিস্টটলের ভূমিকা ছিল অগ্রগণ্য প্রিয় শিক্ষার্থী। এরপরে দার্শনিক কান্ট আছে, এরপরে আরো অনেক দার্শনিক আছে যারা কি করেছেন, এই যে অ্যানথ্রোপোলজি সরাসরি শব্দটি ব্যবহার না করলেও অ্যানথ্রোপোলজি কিন্তু এর সংক্রান্তে আরো অনেকে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ মানব আত্মা বা মানব শরীর তত্ত্ব, এই যে বিভিন্ন কনসেপ্টে তারা কিন্তু এই মানুষ এবং মানুষের গুণাবলী, মানুষের কার্যাবলী, মানুষের সম্পর্কে নানান ধরনের বক্তব্য কিন্তু তারা তাদের যে লেখনীতে, তাদের গ্রন্থে কিন্তু উপস্থাপন করতে সক্ষম হয়েছেন প্রিয় শিক্ষার্থী। আমরা যদি আরো বলি যে ফ্রান্সিস বেকনের কথা আমরা শুনে থাকলে শুনবো, না হলে আমাদের যে টেক্সট আছে ফার্স্ট ইয়ার তোমার মনে শুনেছ, যে ফ্রান্সিস বেকন, তারপরে টমাস হবস, এগুলো আমরা রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে আমাদের আলোচনা আছে রাষ্ট্র সংক্রান্ত, সেখানে কিন্তু টমাস হবস, তারপরে হার্বার্ট স্পেন্সার আমরা নাম শুনেছি, সুতরাং আমাদের সমাজবিজ্ঞানী সে। সুতরাং আর জন লক রাষ্ট্রবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট, রাষ্ট্র নিয়ে সে বেশি ভালো বক্তব্য রেখেছেন। তারপরে আমরা এই যে মন্টেস্কো, ভিকো রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্রবিজ্ঞানে এটা পড়ানো হয়। তারপরে আরো আছে কি কার্ল মার্কস, আমাদের যেহেতু একজন দার্শনিক এবং অর্থনীতিবিদ, কার্ল মার্কস সমাজকে নিয়ে বা সমাজ বিজ্ঞানে অনেক তত্ত্ব সে ডেভেলপ করেছে। সুতরাং আমাদের সমাজ বিজ্ঞানের আলোচনায় কিন্তু কার্ল মার্কস বিখ্যাত, আবার হেগেল এবং অ্যাঙ্গেলস এর সাথে সাথে বিখ্যাত। যেহেতু অ্যাঙ্গেলস এবং এই কার্ল মার্কসের বন্ধু ছিলেন, সুতরাং তার সাথে একটা সুসম্পর্ক ছিল। অর্থাৎ এই অ্যাঙ্গেলস হচ্ছে তোমার, আমরা বলছিলাম যে কার্ল মার্কস হচ্ছে বা কি বস্তুবাদী লেখক, আর কিছু অ্যাঙ্গেলস হচ্ছে ভাববাদী। অর্থাৎ এই যে সেন্ট সিমন একজন সাইকোলজিস্ট, অর্থাৎ এই যে মানব শিশু, মানুষের যে মানসিক দিক তিনি কি করেছেন, ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং একজন মনোবিজ্ঞানী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এই যে আজকের আমাদের আলোচনায় প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা দেখছি যে এই সমস্ত যাদের নাম বলা হলো, এরা সকলেরই কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু কন্ট্রিবিউশন আছে নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশের ক্ষেত্রে। তাহলে নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশে যে আমরা যে প্রস্তুতি পর্বের মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমাদের শেয়ার হয়েছে, প্রস্তুতি পর্ব শেয়ার হয়েছে, এবং আমরা বিষয় কেন্দ্রিক আলোচনা পর্ব সেটা কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করবো। যেটা আমাদের অনেক আলোচনা সবকিছু শেয়ার করে আমরা মনে হয় বিস্তারিত আলোচনা করছি, কিন্তু আমরা দ্রুত যাব যে বিভিন্ন নাবিক, দূত এবং সেনাপতি ও পর্যটকদের অবদান, এদের কি অবদান ছিল। আমরা বলেছিলাম যে প্রস্তুতি পর্বের মধ্যে কিন্তু আমরা আছি এখনো, যে একবার স্টেপ, এই যে পেন্নিম্যানের দেওয়া যে 4টি পর্যায়, যে নৃবিজ্ঞানের উদ্ভব এবং বিকাশের আলোচনার পর্যায়ে যে 4টা, এই 4টে পর্যায়ের মধ্যে আমরা প্রথম পর্যায়ে কিন্তু রয়েছি বিভিন্ন নাবিক, দূত, সেনাপতি, পর্যটক। আমরা এখানে সবাইকে নিয়ে আসবো না, তাহলে নাবিক, দূত, সেনাপতি এবং পর্যটকদের যে নৃবিজ্ঞানের উদ্ভব বিকাশের ক্ষেত্রে তাদের যে অবদান আছে, যে কাদের কাদের অবদান আছে সেটা আমরা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা এগুলি পরীক্ষা আলোচনা করো, যে যে গ্রিক যারা বীর আলেকজান্ডার সেনাপতি, নৌ সেনাপতি যে নিয়াকার্স, তারপরে আর ছিল মার্কো পোলো, আমরা জানি ইউরোপীয় পর্যটক মার্কো পোলো,
তারপরে চীনা পর্যটক হাহিয়েন, আরো আছে। আমরা যেগুলো পৃথিবী বিখ্যাত তাদের নাম 2-4টা নাম আমরা পরীক্ষা খাতায় লেখার চেষ্টা করবো বা মনে রাখার চেষ্টা করব। ইবনে বতুতা, এদের নাম মনে রাখার চেষ্টা করবো আমরা। এরপরে এই কটা তোমরা পরীক্ষা খাতায় যদি আরো কম পারো, 2-3 জনের নাম পারো, এখানে অনেক নাম আছে, তোমরা এখান থেকে বাছাই করে 2-4 জনের নাম যাদের নাম মনে থাকে, বিশেষ করে যারা পৃথিবী বিখ্যাত এবং সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন হতে পারে তারা, তাদের নামটা আমরা বিশেষ করে মনে রাখার চেষ্টা করব, তাতে করে আমাদের অন্য সাইডেও একাডেমিকের বাইরেও কাজে লাগে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের হাতে সময় আছে কত? স্যার 11:08। 3 মিনিট আছে স্যার, 2 মিনিট। 2 মিনিট থাকলে আমরা তো তাহলে শেষের দিকে চলে আসছি সময়ের, তাহলে আমরা আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না। তোমাদের সাথে তোমাদেরকে সময় দিতে হয় একটু, তাই না? যাই হোক, আমরা আজকে অন্তত যেটুকু আলোচনা হয়েছে, আমরা মূলত এই যে প্রস্তুতি পর্বটা শেষ করি নাই, সুতরাং তোমরা এটা অন্তত ভালো করে পড়বে। আর আমরা অন্তত 2-1টা প্রশ্নের উত্তর শিখি। আমরা নৃবিজ্ঞানের জনক এবং আধুনিক নৃবিজ্ঞানের জনক, অন্তত এই 2টো প্রশ্ন আমরা মুখস্থ করে ফেলি আজকে এই ক্লাসে। আর তোমরা বাসায় যখন পড়বে আরো অনেক কিছু ক্লিয়ার হবে। নৃবিজ্ঞানের জনক তোমরা কেন না লাস্ট ক্লাসে বলেছিলাম যে নৃবিজ্ঞানের জনক হচ্ছে 2জন, একজন আধুনিক নৃবিজ্ঞানের জনক আর একজন হচ্ছে নৃবিজ্ঞানের জনক। এখন আধুনিক নৃবিজ্ঞানের জনক যদি তখন তুমি বলো, তাহলে এই সময় ফরাসি যে নৃবিজ্ঞানী আছে, যে লেভিস্ট্রস ফরাসি নৃবিজ্ঞানী, এই লেভিস্ট্রসকে তাকে বলা হয়েছে আধুনিক নৃবিজ্ঞানের জনক। অর্থাৎ এই লেভিস্ট্রসের কিন্তু তিনি নৃবিজ্ঞানের জনক, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু তার একটা বিশাল অবদান আছে। তোমরা সেটা পড়েছ, সেই ইতিহাস তোমরা পড়েছো যে এই যে লেভিস্ট্রস, তার যে তিনি এই ইউনেস্কোর একজন প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসেছিলেন সেই 1950 সালের দিকে। অর্থাৎ তিনি তখনই কিন্তু ওই 1957 সালের আগে এসে তিনি কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যান। সেখানে এই অঞ্চলে ঘুরে ঘুরে দেখেন যে এখানে বাংলাদেশের সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা করার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ সমাজ এবং সমাজের মানুষ এবং এই মানুষের সাথে সমাজের যে ইনস্টিটিউশন গুলো আছে এগুলোর মধ্যে সম্পর্ক, এটা নিয়ে গবেষণা করা, আলোচনা করার, পঠন পাঠন করার যথেষ্ট সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে। সুতরাং তিনি কিন্তু সুপারিশ করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কি হতে পারে, সমাজবিজ্ঞান বিষয়ে পঠন পাঠন শুরু হতে পারে, অর্থাৎ অনার্স মাস্টার্স পড়ানো যেতে পারে। তিনি কিন্তু সুপারিশ করেছিলেন। তার ফলশ্রুতিতে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 1957 সালে প্রথম সমাজবিজ্ঞান বিভাগ, এই যে একটা স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছিলাম। সেই লেভি স্ট্রস তিনি মূলত একজন নৃবিজ্ঞানী এবং তিনি হচ্ছেন আধুনিক নৃবিজ্ঞানের জনক। প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি আমরা বলি অবলন নৃবিজ্ঞানের জনক, তাহলে ওই যে লুইস হেনরি মর্গান, যেটা আমরা মর্গান বিখ্যাত, তার এনসিয়েন্ট সোসাইটি নামক একটা বিখ্যাত গ্রন্থ আছে। সাথে সাথে মর্গানের নাম যখন তুমি জানবা, তখন মর্গান হচ্ছে নৃবিজ্ঞানের জনক এবং হচ্ছেন তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে এনসিয়েন্ট সোসাইটি। অর্থাৎ এখানে কিন্তু এনসিয়েন্ট সোসাইটি গ্রন্থটি কার, এখানে এরকম প্রশ্ন হয়, নৃবিজ্ঞানের জনক বা আধুনিক নৃবিজ্ঞানের জনককে। তোমাদের 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা তোমরা পাইছো ইন কোর্সে। ওকে, তাহলে আমরা আজকে মূলত আমরা এই এক কথায় উত্তর বা সংক্ষিপ্ত বা সাধারণ জ্ঞানের 3টে প্রশ্ন, আমরা এই 3টে প্রশ্ন জানলাম। এরপরে আমরা এই নৃবিজ্ঞানের উদ্ভব বা বিকাশ তোমরা যতটুকু পারো আলোচনা করেছি, এবং বাকি তোমরা যতটুকু পারো ততটুকু বাসায় পড়বে, আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব, যদি সময় নেই লাস্ট মিনিট মনে করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও। হ্যালো, জি স্যার, শুনতেছি আমরা। হ্যাঁ।